আনন্দ উৎসবে দেশ বিদেশে বড়দিন উদযাপন, বিশেষ প্রার্থনায় সবার মঙ্গল কামনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশের জনগণ জাতির জন্য যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। দেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে $1 বিলিয়ন তহবিল সংগ্রহ চলছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণায় উদ্যোগ প্রবাসীদের। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। এবং সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান, 1000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বড়দিন। বড়দিনের আনুষ্ঠানিকতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও চার্চে আছেন শম্পা বিশ্বাস। এছাড়া রাজশাহীর বাগানপাড়া ক্যাথেড্রাল চার্চে রয়েছেন রাকিবুল হাসান, খুলনার সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে আছেন তরিকুল ইসলাম এবং তাদের পর চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। শুরুতেই রাজধানীর চিত্র জানব সহকর্মী শম্পা বিশ্বাসের কাছে। শম্পা, বড়দিনের এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন? আজ শুভ বড়দিন এবং সেই সঙ্গে একটু জানাতে চাই যে আজকে সকালে বড়দিনের যে প্রার্থনা সেটি ইতোমধ্যে প্রথম প্রার্থনাটি শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরে বেলা 9টার দিকে দ্বিতীয় প্রার্থনাটি অনুষ্ঠিত হবে তেজগাঁ চার্চে। এবং সেই সাথে যদি আমি বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাই, সকাল থেকে বিশেষ গান এবং কবিতার মধ্য দিয়ে যিশু ভক্তরা তাদের প্রভুকে স্মরণ করেছেন। তারা বলেছেন যে এইগুলো মূলত বলা হয় খ্রিস্ট জাগ, অর্থাৎ বড়দিন পালনের যেসব আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাই শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাই তারা খ্রিস্ট জাগ বলে অবহিত করে থাকেন। একই সঙ্গে আমি জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা থেকেই মূলত বড়দিনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং গতকাল যখন বিশেষ প্রার্থনা হয়েছে সন্ধ্যায়, যেটাকে বলা হয় ক্রিসমাস ইভ বা ক্রিসমাস সন্ধ্যা, তখন থেকে যিশু ভক্তরা চার্চে আসতে শুরু করেন এবং আজকে যে মূল প্রার্থনা সেটিতে অংশগ্রহণ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করেছেন। আমাদেরকে এই চার্চের ফাদার যিনি আছেন, অর্থাৎ প্রধান যাজক যিনি আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছুদিন আগে থেকেই এই বড়দিনের জন্য তারা 2 ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন। একটি হচ্ছে বৈষয়িক প্রস্তুতি আর একটি হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি। এই বৈষয়িক প্রস্তুতির মধ্যে হচ্ছে চার্চকে সাজানো, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুন কাপড় পরা এগুলো, এবং আধ্যাত্মিক যে প্রস্তুতি সেটি হচ্ছে নানান গান কবিতা এগুলোর মধ্য থেকে যিশুর যে মূল মন্ত্র সেটি পাঠ করা এবং আত্মাকে শুদ্ধ করা। তারা এই দুটি কার্যক্রমের মধ্য দিয়ে এই বড়দিনের জন্য বেশ কিছুদিন ধরে নিজেদেরকে প্রস্তুত করেছেন এবং সেই প্রস্তুতির পর আজকে অবশেষে সেই বড়দিন এলো। 1 বছর যিশু ভক্তরা এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশ্বের পাশাপাশি পরিবার এবং প্রিয়জনদের শান্তি এবং মঙ্গল কামনায় তারা আজকে বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন। আজকে যারা হচ্ছে এখানে সমবেত হয়েছেন, যারা এসেছেন এই চার্চে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যিশু একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি এই বার্তা দিতে চান যে তিনি অতি সাধারণ এবং সব মানুষের মধ্যেই তিনি আছেন, সব মানুষের সঙ্গেই তিনি মিশে যাবেন বলে তিনি এমন একটি সাধারণ পরিবেশ বা ঘরে জন্মগ্রহণ করেছেন যেখানে সবার প্রবেশাধিকার আছে, কোনো রকম ভেদ নেই। এটিই ছিল তার এই যে গোয়াল ঘরে জন্ম নেওয়ার আসলে তাৎপর্য। আমরা দেখেছি তেজগাঁ চার্চকে বিশেষভাবে বড়দিনের জন্য সাজানো হয়েছে। বিশেষ করে আমরা রাতে যখন দেখেছি বা ভোরে আলো ফোটার আগে দেখেছি চার্চটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে এবং গোশালা তৈরি করা হয়েছে। গোশালায় এবারে কিন্তু 3টি গোশালা তৈরি করা হয়েছে, একটি চার্চের মধ্যে এবং 2টি চার্চের বাইরে। মূলত যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তারা যেমন চার্চে আসেন, আমরা কথা বলেছি বেশ কিছু দর্শনার্থীদের সঙ্গে, তারা কিন্তু বলেছেন তারা ভিন্ন
ধর্মের, কিন্তু যেহেতু উৎসব সবার, তারা সেই উৎসব দেখতে এবং সামিল হতে এখানে এসেছেন। এবং আমরা দেখেছি বেশ কয়েকজন তাদের পরিবার পরিজন ছোট শিশুকে নিয়ে এসেছেন। তারা বলেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখানোর জন্য বা সেই শিক্ষা দেওয়ার জন্য সকল সম্প্রদায়ের অনুষ্ঠানেই যে যাওয়া উচিত বা তাদের সঙ্গে সামিল হওয়া যায়, সেই বার্তা দেওয়ার জন্যই তারা পরিবার পরিজন এবং সন্তানদেরকে নিয়ে এই চার্চে এসেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁ চার্চ থেকে বড়দিনের সবশেষ খবর। এবারে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। শম্পা, ঢাকা সহ সারা দেশের মতো রাজশাহীতেও ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। রাজশাহীতে বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথেড্রাল যে চার্চ, সেখানে আমরা দেখেছি সকাল 7:30টার সময় কিন্তু আসলে প্রথম প্রার্থনাটি শুরু হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত কিন্তু চলছে। এই প্রার্থনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে প্রভুর কাছে কিন্তু আসলে ক্ষমা প্রার্থনা করছেন পুণ্যার্থীরা, এবং যারা এসেছেন তারা প্রার্থনা করছেন যাতে করে দেশ এবং জাতির মঙ্গল হয়। এবং এখানে আমরা দেখছি যে কীর্তন সহ নানান সময়ে কিন্তু পুণ্যার্থীরা প্রার্থনা করছেন মঙ্গল কামনা করে, এবং এই মধ্য দিয়ে কিন্তু খ্রিস্টান পল্লীগুলোতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। এবং যেটা আসলে লক্ষ্য করা যাচ্ছে যে যারা এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন তারা যেটি বলছেন যে আসলে শান্তির প্রতিষ্ঠার জন্য এবং তাদের যে পাপ সেটি মোচনের জন্যই তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং প্রভুর কাছে প্রার্থনা করছেন, এবং তারা সেটি ভেতরে লালন করছেন, ধারণ করছেন, যাতে করে আসলে কোনো ধরনের এই যে বিশ্বব্যাপী যে এই ধরনের কিছু কিছু অস্থিরতা চলছে সেগুলো যেন আসলে খুব সহজেই দূর হয় এবং তাদের কাছে যেন এই বাকি সময়টুকু অনেক বেশি শান্তির হয়। এবং এই যে প্রভুর যে আগমন এবং প্রভুর আগমনে যে সাধারণ এখানে এসেছেন, তারা চাচ্ছেন যে দিনব্যাপী তাদের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো তারা সঠিকভাবে পালন করতে পারুক এবং একই সাথে সবার মধ্যেই আসলে শান্তিটি আসলে বজায় থাকুক। এইরকম নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আসলে প্রত্যেকটি গির্জায় গির্জায় কিন্তু আয়োজন করা হয়েছে এই বড়দিনের উৎসব। এবং এখানে যারা এসেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা প্রত্যাশা করছেন যে আজকের এই যে শান্তি সেটি সারা বছরব্যাপী তাদের মধ্যে থাকবে এবং প্রভু যিশু তার যে ধ্যান মগ্ন হয়েছেন, তার যে আরাধনায় তারা এখানে মর্ত হয়েছেন, প্রভু তাদেরকে আশীর্বাদ করবেন এবং তাদের মঙ্গল হবে সেটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে এই প্রার্থনার শেষেই কিন্তু পরবর্তীতে দ্বিতীয় যে প্রার্থনাটি সেটি সকাল 9:30টার সময় আসলে হবে এবং এই 9:30টার মধ্য দিয়ে কিন্তু এখানে যে খ্রিস্টান পল্লীগুলো রয়েছে সেই খ্রিস্টান পল্লীগুলোতে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে অন্যান্য যে যারা আছেন তারা আত্মীয় স্বজনের বাসায় যাবেন এবং একে অপরের মঙ্গল কামনা করবেন। এভাবে কিন্তু দিনব্যাপী আসলে রাজশাহীতে যে বড়দিনের উৎসব আয়োজন সেটি উদযাপন করবেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এবং এইভাবেই কিন্তু আজকের এই বড়দিনটি আসলে উদযাপিত হবে। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এরপরে খুলনার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ রাকিব। খুলনায় বড়দিনের উৎসব শুরু হয়েছে, ধর্মীয় উৎসব। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে যে বড় আয়োজনটা হয়ে থাকে সেই দিনটি কিন্তু আজকে। যীশু খ্রিস্টের আগমন ঘটেছিল এই দিনে, আর এই দিনকে ঘিরেই সমস্ত প্রার্থনা, সমস্ত আনন্দ এবং সমস্ত আয়োজন থাকে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রার্থনা শুরু হয়েছে। সেই প্রার্থনা সকাল 8টা থেকে তারা শুরু করেছে। শুরুতেই ধর্মীয় যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পরিবেশিত হয়েছে। এই মুহূর্তে এখানকার যিনি ধর্মযাজক রয়েছেন ফাদার জ্যাকব বিশ্বাস, তিনি কথা বলছেন এবং যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা এসেছেন, নারী পুরুষ, তাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন বাইবেলের বাণী তিনি শোনাচ্ছেন। এবং মূলত এখানে বলা হচ্ছে যে যখন পৃথিবীতে হানাহানি চলছিল, অশান্তি চলছিল, ঠিক সেই সময় কিন্তু যীশু খ্রিস্টের আগমন ঘটেছিল পৃথিবীতে। তেমনি এই মুহূর্তে যে অবস্থা তৈরি হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হানাহানি, সেই হানাহানি থেকে মুক্তি পেতে বা ত্রাণ পেতে যীশু খ্রিস্টের যে বাণী বা বার্তা সেটি কিন্তু মানব কল্যাণেই কাজে আসবে। তো
তো তিনি এখানকার যিনি ধর্মযাজক রয়েছেন তিনি বলছেন যে এই দিনটাকে কেন্দ্র করে শুধু নয়, শুধু এটা একটা উৎসব উপলক্ষ মাত্র, এর বাইরে কিন্তু যে বিষয়টি মানুষের মাঝে বিরাজ করা প্রয়োজন সেটি হচ্ছে শান্তি, এবং এই শান্তিটা আসতে পারে ভ্রাতৃত্ববোধ এবং মানুষের মানবিক মূল্যবোধ থেকে এই বিষয়টি আসতে পারে, যে বাণীটি যীশুখ্রিস্ট দিয়ে গেছেন মানুষের কল্যাণে, মানুষের মানব জাতির উন্নয়নে। বিশেষ করে তিনি ক্ষুধার্ত মানুষ এবং যারা অবহেলিত মানুষ তাদের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছিলেন এবং তিনি মূলত শান্তির বাণী তিনি প্রচার করেছিলেন। সেটি কিন্তু আজকে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সে কারণেই কিন্তু হানাহানি যুদ্ধ বিগ্রহ চলছে। তো আজকে এই বড়দিনে কিন্তু খুলনার বিভিন্ন খ্রিস্টান পল্লী সহ বিভিন্ন জায়গায় উৎসবের আয়োজন চলছে বা উৎসব চলছে। আর সন্ধ্যা নাগাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের বাড়িতে বাড়িতে উৎসব, ক্রিসমাস ট্রি সবই কিন্তু শোভা পাচ্ছে এবং সন্ধ্যায় এই অনুষ্ঠানগুলো আরও বেশি উদযাপিত হবে। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ খবর। এবার জানতে চাই বন্দরনগরীর খবর। সেখানের পাথরঘাটায় আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন বন্দরনগরীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ কেমন দেখছেন? মূলত হাসি, গান, আনন্দে আসলে উৎসবের আমেজ গির্জাগুলোতে। আজকে আসলে প্রাণে মিলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই এখানকার যে গির্জাগুলো রয়েছে চট্টগ্রামের সেখানে। এবং শুধু আজকে সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পাড়াগুলোতে বসবাস করেন, সকাল থেকে নানান সাজ পোশাকে তারা গির্জায় আসতে শুরু করেছেন প্রার্থনার জন্য। আজকে দিনের যে প্রার্থনা সেটি সকাল 8:30টায় শুরু হবে চট্টগ্রামের এই পাথরঘাটা গির্জা। এটি ঐতিহাসিক একটি গির্জা, কারণ আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর রয়েছে এখানে, এবং বন্দর ধরে পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচরা এই মাটিতে পা রাখেন, এবং তখন থেকে আসলে খ্রিস্টান ধর্মের প্রচার শুরু হয়। 1500 সালে আমরা এখন যে গির্জায় আছি সেটি 1500 সালে স্থাপিত, অর্থাৎ আজকে থেকে প্রায় 700-800 বছর আগের একটি গির্জা এবং ঐতিহাসিক। এই গির্জাগুলোতেই আসলে সকাল থেকে আমরা দেখছি নানা বয়সী মানুষ তারা আসলে হাজির হচ্ছে 8:30টার যেই প্রার্থনাটি রয়েছে সেই প্রার্থনার জন্য। এবং তারা যেটি বলছেন যে আজকে থেকে প্রায় 2000 বছর আগে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন এক গোশালায়, এবং তিনি যে মানবতার বাণী বিশ্বজুড়ে প্রচার করেছেন সেই বাণী নিশ্চয় আজকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যেই প্রাণে প্রাণে ছড়িয়ে পড়বে। তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু দুঃখজনক হলো তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে ফিলিস্তিনের বেথেলহাম নগরী, সেখানেও কিন্তু আজকে যুদ্ধবিগ্রহ একেবারে বিধ্বস্ত অবস্থা, অসংখ্য প্রাণ সেখানে ঝরে যাচ্ছে। শুধু সেটি নয়, তিনি অসত্যের বিরুদ্ধে লড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে জীবনভর লড়েছেন এবং প্রাণ দিয়েছেন। আজকে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন যে তারা সেই অন্যায় অসত্যের বিরুদ্ধে, যিশুর যেই ধর্মীয় বাণী প্রচার তার বিরুদ্ধে আসলে তারা লড়ে যাবেন। এবং আজকে এই প্রার্থনার পাশাপাশি সঙ্গীত সহ নানা আয়োজন, ঘরে ঘরে নানা আয়োজন রয়েছে সবার, সেই আয়োজনগুলো থাকবে, হোটেলগুলোতে থাকবে, এবং বড় বড় যে হোটেলগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি সাজানো হয়েছে নানা যেই ক্রিসমাস ট্রি সেটি দিয়ে সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। আর এই বড়দিন উপলক্ষে কিন্তু যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ এই গির্জাগুলো এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে পাড়াগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম বড়দিন উদযাপনের খবর। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার চার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিনের আগাম উদযাপন। 3 কোটিরও বেশি দেশি বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীর জন্য সেন্ট পিটার ব্যাসিলিকার বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছে পোপ। আগামী 1 বছর খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খোলা থাকবে এ দরজা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ক্যারলের মূর্ছনায় ভেসে যাচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার চার্চ। বাইরে অপেক্ষা করছেন হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী। বুধবার স্থানীয় সময় দুপুরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারের ব্যালকনি থেকে বড়দিনের বিশেষ ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস, যার মধ্য দিয়েই শুরু হয়ে যাবে বড়দিনের আনুষ্ঠানিকতা। Ce ne sono tante desolazioni in questo tempo. Pensiamo alle guerre, ai bambini mitragliati,
alle bombe sulle spoglie e all'ospedale. এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট পিটার ব্যাসিলিকার বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। ধীরে ধীরে দরজা দিয়ে চার্চে প্রবেশ করতে শুরু করে অপেক্ষমান ভক্তরা। নতুন বছর 2025 আগমন উপলক্ষে বিশেষ রজত জয়ন্তী পালন করা হবে সেন্ট পিটারে। এর আগে 2000 সালে শেষবার রজত জয়ন্তী পালিত হয়েছে এখানে। পোপ ফ্রান্সিসের ঘোষণা অনুসারে 2025-এর পর 2033 সালে যীশুখ্রিস্টের ক্রুশ বিদ্ধ হওয়ার দিনটিকে স্মরণ করবে ভ্যাটিকানবাসী। এদিকে 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে ফ্রান্সের নটরডেম ক্যাথিড্রালে। বিশ্বাস, একতা আর আশার বার্তা ছড়িয়ে দিতে ক্রিসমাস ইভ ও বড়দিন উদযাপনের মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করল এই বিখ্যাত চার্চটি। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে বড়দিনের বিশেষ শোভাযাত্রার নেতৃত্ব দেবেন রাজধানী প্যারিসের আর্চবিশপ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশে শেষ হয়েছে বড়দিনের প্রস্তুতি পর্ব। বড়দিন উপলক্ষে যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে খ্যাত অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে পৌঁছেছেন ল্যাতিন পেট্রিয়ার্কেটের প্রধান। প্রভু যিশুর আশীর্বাদে ইসরায়েল হামাস সংঘাতে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার অন্ধকার এই সময় কেটে যাবে বলে আশা করছেন লাতিন আর্চবিশপরা। আর ক্রোয়েশিয়ার হাসপাতালে শিশুদের চমকে দিতে সান্তার সাজে দড়ি বেয়ে কেবিনে নেমে আসছেন পেশাদার আরোহীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও আবাসন খাতের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। দেশের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হবে এই অর্থ। প্রবাসীরা বলছেন, জুলাই অভ্যুত্থানকে প্রেরণা হিসেবে নিয়েই এমন উদ্যোগ। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা প্রায় 2 কোটি, যাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতি। জুলাই অভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আন্দোলনে প্রবাসীদের ছিল সক্রিয় ভূমিকা। এবার আরও ভিন্নভাবে দেশের জন্য বড় কিছুর সম্ভাবনা নিয়ে আসছেন এই প্রবাসীরাই। একদিকে ডলার সংকট আর অন্যদিকে দেশের টালমাটাল অর্থনীতি। অভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগে এসেছে স্থবিরতা। এমন সময় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের জন্য $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বিলিয়ন ফর বাংলাদেশ। বিলিয়ন্স ফর বাংলাদেশ কনসেপ্টটা হচ্ছে প্রবাসে ছড়ে ছিটিয়ে থাকা 2 কোটি প্রবাসীদের থেকে সিলেক্টেড 1 মিলিয়ন প্রবাসী, যারা আমাদের ফিলোসফির সাথে অ্যালাইন্ড হয় যে আমরা দেশের জন্য কিছু দিতে আসব, কিছু নিব না। দ্য ফার্স্ট টাইম এভার আসছে যেখানে আমরা কন্ট্রিবিউশনটা দিচ্ছি দেশে ইম্প্যাক্টফুল সার্ভিসের জন্য। আমি যেই ডিভিডেন্ডটা পাবো সেটা আমার হচ্ছিল ইম্প্যাক্ট। নিতে নয়, দিতে এসেছি, এমন ভাবনায় আগামী 1 বছর সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা $1000 করে আমেরিকায় নিবন্ধিত কোম্পানিটির মালিকানা নিতে পারবেন। এরপর বিডা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই অর্থ দেশে আসবে। এটা হিউজ একটা অ্যামাউন্ট, রাইট? এবং আমরা করছি জিনিসটা ফুল কমপ্লায়েন্স উইথ বিডা, বাংলাদেশ ব্যাংক। সো আমরা উইল ফলো অল দ্য রেগুলেশনস কারেক্টলি। আর তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেভাবে জিনিসটা করছি, শুধু ফান্ড না, ফান্ড প্লাস ট্যালেন্ট, নলেজ ট্রান্সফার প্লাস রিসার্চ, and that talent is hugely important along with the investment. You combine the investment and the talent and the actual application of the investment. এটা যে আমরা ঠিকমতো করতে পারি, লং টার্ম বাংলাদেশের ফিউচার ইম্প্যাক্ট ইজ ভেরি স্ট্র্যাটেজিক, ভেরি হিউজ। বড় অঙ্কের এই টাকা বিনিয়োগ হবে আপাতত বেশ কয়েকটি উন্নয়ন খাতে, যেখানে গুরুত্ব পাবে প্রযুক্তি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে সম্ভাবনাময় আরও কয়েকটি খাতে। বিলিয়ন্স ফর বাংলাদেশ প্রজেক্টটাকে ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট বলে মনে করি, কারণ ফান্ড দিয়ে দেশের মাস ইউথ এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে দেশকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 3-0 চিন্তাকে সামনে রেখে সফলতা ছুঁতে চান প্রবাসীরা। যেই সেক্টরে যাই না কেন, স্কিল রিসোর্স দরকার। তার মানে আমার কিছু স্কিল রিসোর্স বানাইতেই হবে। এখন আমি এগ্রিকালচারে যাই, ম্যানুফ্যাকচারিংয়ে যাই, আর যে কোনো সেক্টরে যাই না কেন, আমরা খুঁজে বের করব কোথায় এই মুহূর্তে কোথায় কাজটা দরকার। ইনস্টেড আমি প্ল্যান করলাম যে এই 10টা সেক্টরে আমি যাব। আমরা 10টা সেক্টর আইডেন্টিফাই করছি, সেখান থেকে দেখা গেল যে লেটস এ রোবোটিক্স বা স্যাটেলাইট ইমপ্লিমেন্টেশন, এটা আমরা করতে চাই এবং এটাতে বড় ইম্প্যাক্ট আছে, সেটাও আমরা জানি।
কিন্তু দেখা গেলো স্যাটেলাইট ইম্প্যাক্টটা এই মুহূর্তে দরকার নেই, কিন্তু এই মুহূর্তে একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা জিনিস দরকার। ওয়াই ডোন্ট উই ডু এ লার্জ স্কেল অ্যাপ্লিকেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট? বিলিয়ন ফর বাংলাদেশের লক্ষ্য এখানেই থেমে থাকা নয়। নিজ দেশের জন্য লাখো বাংলাদেশির এমন উদ্যোগ সফলতার আলো দেখলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নিবে বিলিয়ন ফর বাংলাদেশ। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। চালু হওয়ার 6 মাসেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি টার্মিনাল অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 4.5 লাখ একক কন্টেইনারে হ্যান্ডলিংয়ের সক্ষমতা এই টার্মিনালে 7 মাসে ওঠানামা করেছে মাত্র 27,000 TEU/US। এতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর, যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে বাড়বে কন্টেইনার হ্যান্ডলিং ও আয়। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চলতি বছরের জুনে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কাজ শুরু করে প্রথম বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 7 মাসে মাত্র 30টি জাহাজ ভিড়েছে এই টার্মিনালে, অর্থাৎ মাসে গড়ে 4 থেকে 5টি জাহাজ ভিড়েছে। 15ই ডিসেম্বর পর্যন্ত এই টার্মিনাল থেকে 27,000 TEU রফতানি কন্টেনার জাহাজীকরণ করা হয়, কিন্তু স্ক্যানারের অভাবে এখনো আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। অন্যান্য টার্মিনালে চট্টগ্রাম বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষ স্ক্যানার বসালেও পিসিটিতে কে স্থাপন করবে সেটি নিয়ে জটিলতা ছিল। অবশেষে এনবিআর এর অনুমোদন পেয়ে নিজস্ব অর্থেই স্ক্যানার বসাচ্ছে আরএসজিটি। তবে এখনো পূর্ণাঙ্গ বন্ড লাইসেন্স পায়নি এই বিদেশি অপারেটর। পিসিটি এখনো আমদানি পণ্যবাহী কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না, এবং আমাদের তথ্য মতে পিসিটিকে সম্ভবত এখনো জাতীয় রাজস্ব বোর্ড থেকে বন্ড লাইসেন্স প্রদান করা হয়নি। এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে পিসিটিতে এখনো কোনো কন্টেনার স্ক্যানার স্থাপন করা হয়নি। কর্ণফুলী নদীর মোহনা থেকে পিসিটির অবস্থান মাত্র 6 কিলোমিটার দূরে। এতে জাহাজে ভিড়তে সময় ও ব্যয় দুটোই কম লাগে। তাই পুরোদমে চালু হলে এই টার্মিনালটি পণ্য পরিবহন ব্যয় ও বন্দরের উপর চাপ কমাবে বলে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা। কিন্তু প্রয়োজনীয় সব যন্ত্রপাতি না আসায় এবং কাস্টমসের অনুমোদন জটিলতায় সেই সুযোগ কাজে লাগছে না। বিদেশি কোম্পানি, তাদের মডার্ন ইকুইপমেন্ট, তাদের অভিজ্ঞ অপারেটর, এটা আমাদের জন্য, আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে তাদের জন্য একটা প্রতিযোগিতা আসবে, এবং আলটিমেট এটা আমাদের পোর্টের পারফরমেন্সকে বাড়াবে। আরএসজিটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে $18 পায় চট্টগ্রাম বন্দর। এক্ষেত্রে হ্যান্ডলিং কম হওয়ায় বন্দরের আয়ও কম হচ্ছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে আগামী ফেব্রুয়ারি থেকে আমদানি কন্টেইনারও ডেলিভারি দেওয়া হবে পিসিটি থেকে। প্রস্তুতি পর্ব শেষে তৃতীয় বছর থেকে যে পরিমাণ কন্টেনারি হ্যান্ডলিং হোক, 2.5 লাখ TEU হ্যান্ডলিং এর অর্থ দিতে হবে বন্দরকে। আগামী 1-2 মাসের মধ্যে তারা এই কাস্টমসের শর্তাদি পূরণ করে তারা ইম্পোর্ট কার্গো হ্যান্ডেল শুরু করতে পারবে। 3 বছর এদের প্রিপারেশন টাইম সেটা শেষ হলেই আমরা তাদের হ্যান্ডলিং যাই হোক না কেন, আমরা 2.5 লাখ TEU বিপরীতে আমরা আমাদের হিচ্ছাটা পাবো। 2022 সালের জুনে 1230 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়। 2023 ডিসেম্বরে টার্মিনালটি পরিচালনার জন্য আরএসজিটির সাথে 22 বছরের চুক্তি করে চট্টগ্রাম বন্দর। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত 2 দিন সর্বনিম্ন তাপমাত্রার পর আজ তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এদিকে শীতের প্রকোপে যশোরের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজারের চৌমোহনা থেকে যুক্ত হয়েছেন MA হামিদ ও যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। প্রথমে চলে যেতে চাই মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, আজকে তাপমাত্রা কত? আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি আপনি জানেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনা এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু খেটে খাওয়া মানুষ জড়ো হয়েছেন, অর্থাৎ প্রতিদিনই এখানে 2 থেকে 250 লোকজন জড়ো হন এবং কাজের সন্ধানে তারা থাকেন। গত 3 দিনের মৌলভীবাজারের তাপমাত্রার কথা যদি বলি, সেক্ষেত্রে 22 তারিখে 11.3 ডিগ্রি ছিল, এবং গত 2 দিন কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল শ্রীমঙ্গল, অর্থাৎ 23 তারিখে 10.4 এবং গতকালকে সেটা ছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে
সেটা কিছুটা বেড়ে গিয়ে 11.8 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করলেও কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাসের সাথে কুয়াশা ছিল সকাল থেকেই, এজন্য বেশি শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ বলা যায় যে বিগত এক সপ্তাহ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এতে করে খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিক সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু বিপদের মধ্যে পড়েছেন। ঠান্ডার কারণে তারা যথাসময়ে কাজে যেতে পারছেন না। বিশেষ করে চা শ্রমিকরা সকালে উঠে যেখানে 8টায় কাজে যাওয়ার কথা সেখানে তারা 9টা বা 10টায় কাজে যাচ্ছেন। এতে করে অনেক সময় সর্দাররা তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এতে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও যদি শীতের প্রকোপে রোগীদের কথা বলি, সেক্ষেত্রে প্রতিটি হাসপাতালে কিন্তু শীতজনিত কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার 250 শয্যার সদর হাসপাতালে গত কয়েকদিন থেকে খুব বেশি রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে বড়দের, বৃদ্ধ এবং শিশুদের সেই প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। ঠান্ডাজনিত রোগের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া নিয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এতে করে মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। যত দিন যাবে আবহাওয়া বলেছে যে আরো কিছুদিন এভাবে থাকবে এবং তাপমাত্রা আরো বেশি নিম্নের দিকে যেতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ রাত্রি। এবার যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? সেবা পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? 250 শয্যা জেনারেল হাসপাতাল যশোর, কিন্তু এখানে রোগী ভর্তি রয়েছে 522 জন। অর্থাৎ বুঝতেই পারছেন যে অর্ধেকেরও বেশি রোগী ভর্তি রয়েছে এই হাসপাতালে। এই অবস্থায় আসলে সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, অতিরিক্ত যে নার্স রয়েছে, ডাক্তার রয়েছে তাদের দিয়ে আসলে সেবা দেওয়ার চেষ্টা করছেন এই অতিরিক্ত মানুষগুলো। আমরা দেখেছি যে গতকালকেও 200 উপরে রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে, যদিও আবার হাসপাতাল ত্যাগ করেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 200-র উপরে রোগী। সব মিলে এই হাসপাতালে বর্তমানে 522 জন রোগী ভর্তি রয়েছে, এমনটি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিনের তুলনায় আজকে যদিও কিছুটা তীব্রতা কম রয়েছে শীতের। আজকে যশোরে 14.2 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 95% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা সেটি রয়েছে 500 মিটারের মধ্যে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি যে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে, এর আগের দিন ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আসলে কিছুটা আজকে উন্নতি হলেও যে হিমেল হাওয়া রয়েছে, এই যে গরম এবং শীত অনুভূতির কারণেই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। বিশেষ করে গরম জামা কাপড় পরার কথা বলা হচ্ছে, বিনা প্রয়োজনে যেন ঘর থেকে না বের হয়, বাসি যে খাবার রয়েছে সেটি যেন না খায়, এই সমস্ত পরামর্শ তারা দিচ্ছেন। সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ রাত্রি। ঢাকার বাইরে বেড়েছে শীতের তীব্রতা, এই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। অল্প সময়ে ও কম খরচে অধিক মুনাফা হওয়ায় মেহেরপুরের চাষিরা ঝুঁকছেন সরিষা চাষের দিকে। হিসেব বলছে চলতি বছর জেলায় এবার 7,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। হলুদ সাজে সেজেছে প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতি সেজেছে হলুদ বর্ণের অপরূপ সাজে। চলতি মৌসুমে মেহেরপুর জেলার 3 উপজেলার বিভিন্ন মাঠে এমন দৃশ্য। এবছর ভালো ফলনে কৃষকদের মুখেও হাসি। আমন ধান কাটার পর সেই জমিতে কোনো প্রকার সার বা সেচ ছাড়াই সরিষা আবাদ করা যায়। তাই ধান কেটে অনেকেই সরিষার আবাদ করছেন। মাত্র 70 থেকে 75 দিনের মধ্যে সরিষা হারভেস্ট করে ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা সরিষায় খরচ হয় মাত্র 4 থেকে 4,500 টাকা, আর প্রতি বিঘায় ফলন হয় 5 থেকে 6 মণ করে সরিষা। বর্তমানে প্রতি মণ সরিষার দাম 4,000 টাকা করে। সেই হিসেবে প্রতি বিঘায় 15 থেকে 16,000 টাকা লাভ করতে পারেন চাষিরা। দিনের দিন ভোজ্য তেলের দাম বাড়ছে। এর আগে তো একটা সাশ্রয়ের মধ্যে ছিল, কিন্তু গত 2-4-5 বছরের মধ্যে আপনার অতিরিক্ত দামের কারণে এখন আপনি যেদিকেই তাকাবেন শুধুই হলুদ হলুদ সরিষা। বিঘাতে 5 মণ 4 মণ 5 মণ সরিষা হয়, তাতে 15-16 হাজার টাকা হয়।
3 বিঘে সরষাতে আমার 12-13 মণ হবে। তার মধ্যে কিছু বেচবো, 6 মণ বেচবো, আর বাদ বাকি নিজের ঘর খরচ করবো, আর খোলটা আমার গরুতে খাবে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 3 উপজেলায় মোট 6,935 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.44 টন করে। সেই হিসেবে এবার জেলায় মোট 9,686 টন সরিষার উৎপাদন হবে। প্রতি টন সরিষার বর্তমান বাজার মূল্য 1,10,000 টাকা। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় 76,58,50,000 টাকার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জাপ পোকার এখন খুব আনাগোনা হচ্ছে। এই জাপ দমনের জন্য ম্যারাথন গ্রুপের ওষুধ কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 10 দিন পর পর 2 বার স্প্রে করতে হবে। ভোজ্য তেলের বিকল্প হিসেবে সরিষার চাষ করতে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই চাষ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। নিজের তেল নিজে উৎপাদন করব, নিজের তেল নিজে খাবো, এই স্লোগান রেখে আমরা চাষিদের উদ্বুদ্ধ করতেছি। বিগত 2 বছর যাবত আমাদের সরিষা একটা মোটামুটি রেভলিউশন হয়েছে। সরিষার চাষ বাড়াতে পারলে সয়াবিনের আমদানি নির্ভরতা কমিয়ে সরিষা রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। এখন মেহেরপুর। রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া বাসক গাছের পাতা থেকে জার্মান প্রযুক্তির মাধ্যমে সর্দি কাশির সিরাপ তৈরি করেছে দেশের কয়েকটি ওষুধ কোম্পানি। প্রতি বছর শুধুমাত্র সাতক্ষীরার জেলা থেকে প্রায় 30 টন শুকনো বাসক পাতা সরবরাহ করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। এই কাজে কর্মসংস্থান হয়েছে জেলার বহু মানুষের। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বাড়িতে ঘেরা বেড়া দেওয়ার কাজে বেশ জনপ্রিয় বাসক গাছ। সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার বেশ কিছু গ্রাম জুড়ে রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্মায় এই গাছ। আদিকাল থেকেই সর্দি কাশি সারাতে বাসক পাতার রস ব্যবহার করা হলেও বর্তমানে দেশের বড় বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই পাতা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক মানের ওষুধ তৈরি করছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের বিউটি বেগম বাসক গাছ থেকে কাঁচা পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করেন। প্রতি কেজি কাঁচা পাতা 6 টাকা দরে কিনে 40 টাকা কেজিতে শুকনো পাতা বিক্রি করছেন তিনি। হয়তো বছরে 2 থেকে 3 বার পাতা দিতে পারি। 4 মাস, 5 মাস, 6 মাসের মাথায় একটা চালান যায়। হয়তো এক চালানে 30,000, 35,000, 40,000, 45,000 টাকারও পাতা আমি পাঠাই। তার মতোই এই গ্রামের আরও অনেকে বাসক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করছেন। কোম্পানির প্রতিনিধিরা সরাসরি গ্রাম থেকে এসব পাতা কিনে নিয়ে যাচ্ছে। মানভেদে প্রতি মণ শুকনো বাসক পাতা 1,500 থেকে 2,000 টাকায় বিক্রি হয়। এর 60% পাতা সংগ্রহ করা হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো গাছ থেকে। আমি বাড়ির সংসারে কাজকর্ম গুছাইয়ে যেটুকু সময় পাই দিন 15-16 কেজি করে পাতা তুলি। আমার নিজের একটা খরচ আছে, সংসারের কিছু লাগে। তারা কোনো আয় রোজগার নেই, আমার এই জায়গায় পাতা বিক্রি করে তাদের সংসার নির্বাহ হয়। বাসক পাতা বিক্রি করি তুলিয়ে তাই সেই টাকা করে রান্নে হাট খরচ করি। গত 6 বছর ধরে সাতক্ষীরায় বাসক পাতার এই ব্যবসা চালু হলেও সরকারি উদ্যোগে এখনও বাসক গাছ সংরক্ষণ বা বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি। আগামীতে সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে বাসক গাছ উৎপাদন বা সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন সামাজিক বন বিভাগের এই কর্মকর্তা। গ্রাম্য পর্যায়ে বাসক পাতা লাগাতে আমি সকলকে উদ্বুদ্ধ করছি। এই গাছের পাতা থেকে, সেটা শুকনো বা তাজা পাতা থেকে ওনারা বিক্রি করে আর্থিকভাবে যেমন লাভবান হতে পারবেন, তেমনি এই গাছটিও হয়তো কোনোভাবে বিক্রি করে তারা ওই গাছ বিক্রির টাকাটা দিয়েও তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাসকের বৈজ্ঞানিক নাম আঠাটোটা বাসিকা। বাসক গাছের পাতা ছিঁড়লে গাছ মারা যায় না। সারা বছরই নতুন পাতা গজানো এই গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ জন্মায়। বাণিজ্যিকভাবে বাসক গাছের চাষ শুরু করা গেলে দেশের ওষুধ শিল্পে অবদান রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও পরিবর্তন আসবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। 1000 মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে আসা অতিথি পাখিদের কলকাকলিতে মুখর ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগেরও। সহকর্মী সুলাইমান ডালিমের প্রতিবেদনে থাকছে বাকিটা। পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার। সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্যটা উঁকি দিচ্ছিল। সেই মিষ্টি রোদে ফেনী শহরতলির শস্যদী ইউনিয়নের মধ্য জাহানপুরের জাম্বারা দিঘির চারপাশ মুখর।
দিঘির এক পাশে গ্রামের বাসিন্দারা গোসলসহ দৈনন্দিন সব কাজ করলেও অন্য প্রান্তে পাখিরা নিজেদের রাজ্য গড়ে তুলেছেন। প্রতিদিন শত শত মানুষ আসছেন, তবে এতে দূরদেশের অতিথিদের কোনো হেলদোল নেই। স্থানীয়রাও পাখিদের বিষয়ে যত্নশীল, কোনোভাবেই পাখিদের বিরক্ত করা যাবে না। গ্রামের সবাই মিলে এই দিঘিকে পাখিদের জন্য অভয়াশ্রম করে তুলেছেন। দিনভর জলকেলি, খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ, কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে উড়ে। গ্রামবাসীর বিরক্ত করা তো দূরের কথা, অতিথিদের রেখেছেন পরম যত্নে, রক্ষা করেছেন শিকার থেকে। আমি ছোটবেলা থেকে দেখতেছি এই পাখিগুলা এখানে আসে। তো আগে কেউ কেউ শিকার করতো, কিন্তু আজ বেশ কিছু আমরা ইয়ং ম্যান যারা আছি এরা নিষেধ করি আর কি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে এই পাখিগুলো থাকে, আমরা কাউকে মারতে দিই না। শীতের মৌসুমে আসে, আবার গরমের মৌসুমে চলে যায়। আমাদের কাছে খুবই ভালো লাগে অতিথি পাখিগুলো দেখতে। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি সহ কয়েক রকমের পরিযায়ী পাখির এ বিচরণ ক্ষেত্রটি ডিসেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হওয়ায় আস্তানা গড়েন এই দিঘিতে। গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী প্রয়াস। বন্যপ্রাণী রেস্কিউ টিম সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন বন বিভাগও। যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। আমাদের এখানে একটা টহল দল আছে, পার্মানেন্টলি তাদের কাজ হলো বন্যপ্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা। পরিযায়ী পাখি আসছে, সেটা হচ্ছে আহত পড়ে থাকলে বা হচ্ছে আপনার অসুস্থ অবস্থায় আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে যাচ্ছি। মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচার করতেছি। পাখিপ্রেমীরা বলছেন এই দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিঘিটিতে অবস্থান করে এই পাখিগুলো। সুলাইমান ডালিম, এখন ফেনী। এবার খেলার প্রসঙ্গ। এনসিএল এর টি-20 টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবু হায়দার রনি। এবার স্বপ্ন জাতীয় দলে ফেরার, তবে পেস বোলিং অলরাউন্ডার হয়েই টাইগার শিবিরে ফিরতে চান তিনি। আরও জানাচ্ছেন রেদওয়ান শাওন। ম্যান উইথ গোল্ডেন আর্মস অ্যান্ড ব্যাট, আবু হায়দার রনি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। রনি ভাই, এভাবেও ফিরে আসা যায়? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ভালো হয়েছে, খুবই খুশি। নিজের ব্যাটিং এবং বোলিং যেভাবে করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, মানে অসাধারণ। যখন উইকেট নেয়ার তখন উইকেট নিয়েছেন, ব্যাটিংয়ে খুব কম সময় পেয়েছেন, যখন সময় পেয়েছেন খুব ভালো খেলেছেন, ম্যাচ জিতিয়েও মাঠ ছেড়েছেন। এই যে কনফিডেন্স লেভেলটা আসলে কতটা হাই এখন? আলহামদুলিল্লাহ, কনফিডেন্স লেভেল ভালো আছে, কারণ আপনি যখন একটা প্রসেসের মধ্যে থাকবেন তখন দেখবেন যে টুডে অর টুমোরো আপনার পারফরমেন্স আসবে। তো আমি চেষ্টা করছি আমার যে প্রসেস আছে, আমার যে স্ট্রেংথ আছে, এটাতে স্ট্রিক্ট থাকার। সো আলহামদুলিল্লাহ, ওটাতে স্ট্রিক্ট ছিলাম, এখন আল্লাহ সহজ করে দিয়েছে। আমাদের জাতীয় দলে বেশ কয়েক বছর ধরে আসে পেস বোলিং অলরাউন্ডার যেটা আমরা বলি, এই অভাবটা কিন্তু রয়ে গেছে। মাঝে সাইফুদ্দিন ভাইও ছিল, আপনি ছিলেন, সাইফুদ্দিন ভাই ইনজুরির সাথে লড়ছে, আপনি থ্রু আউট দ্য ক্যারিয়ার ট্রাই করেছেন নিজেকে ইমপ্রুভ করার, এবং এই টুর্নামেন্টে আপনাকে দেখে যা মনে হয়েছে দুর্দান্ত খেলেছেন সব পাশ দিয়ে। মানে এই পেস বোলিং অলরাউন্ডার আসলে একটা টিমের জন্য আসলে কতটা দরকারি? হ্যাঁ, অবশ্যই পেস বোলিং অলরাউন্ডার থাকলে আপনার টিমের কম্বিনেশন খুব ভালো হয়ে যায়, টিমের জন্য ইজি হয়, কারণ তখন আপনার একটা ব্যাটসম্যানও বেশি থাকে, একটা বলারও অপশন বেশি থাকে। দেখা যাচ্ছে যে উইকেট আমরা চিন্তা করে গেলাম একরকম, কিন্তু উইকেট বিহেভ করছে অন্যরকম, তখন আপনার কাছে অপশনস অনেক বেশি থাকে। তো আমিও এই দিকটাতে অনেক ফোকাস করছি, যেন আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, বা ব্যাটিং ভালো হচ্ছে এটা যেন কন্টিনিউ করতে পারি, তাহলে টিমের অপশনস বেশি থাকে এবং আমার জন্য পারফর্ম করা ইজি হয়। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি ফিট থাকেন, বয়সটা আসলে ম্যাটার করে না, কারণ ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর বয়সের সাথে সাথে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও বাড়ে। যদি জাতীয় দলে আবারও ডাক পান, নিজেকে কোন পজিশনে দেখতে চান অ্যাজ এ ব্যাটার? অ্যাজ এ ব্যাটার আমি কখনোই চিন্তা করি না, আমি সবসময় এখন আমার একটাই চিন্তা ভাবনা, আমি অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার খেলতে চাই। ব্যাটিংয়ে আসলে কোন জায়গাটা আপনার জন্য কমফোর্টেবল? আমি থ্রু আউট দ্য ক্যারিয়ার আমি সবসময় 7-8-এ ব্যাটিং করে আসছি, সো আমার কাছে ওই জায়গাটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন
এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আনন্দ উৎসবে দেশ বিদেশে বড়দিন উদযাপন, বিশেষ প্রার্থনায় সবার মঙ্গল কামনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। দেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের $1 বিলিয়ন তহবিল সংগ্রহ চলছে। জুলাই অভ্যুত্থানের প্রেরণায় উৎসুক প্রবাসীদের। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেন এই সৌদির অপারেটর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশা। এবং সরে যেতে বাধ্য হলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান, 1000 কোটি টাকার বেশি ঋণ জালিয়াতির অভিযোগ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।